আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই, আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল হবে সে ফিরে আসবে। এটা হলো মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই মানে আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। প্রশ্নটা আপনাকে আমি প্রতিবার করি, এইবারও একটু করি। কামাল ভাই, আপনি তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কট্টর সমালোচকদের একজন ছিলেন। যতটুকু করা গেছে আপনি তার থেকে একটু বেশিই করছেন, আমি এরকমই বলি অনেক সময় মানুষের মানে কমফোর্ট জোন থেকে বাইরে আপনি সমালোচনা করছেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের সমালোচনা আপনি যেসব কারণে করছেন তার কোনো একটা জিনিস আপনি যাদেরকে আওয়ামী লীগ বলেন তারা এন্ডোর্স করে, তারা মনে করে যে না এটা আসলে সমালোচিত হওয়ার মতো জায়গা, তাইলে আমরা বা আমরা আপনার কাছ থেকে এইটা কেন শুনবো যে ওই লোকদের প্রপার অধিকার প্রপার সবকিছু, তাদেরকে কেন আমরা সেই পেটোয়া বাহিনীর অংশ হিসেবেই ভাববো না? যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি এটা কি বলেন? কারো মুখে শুনছেন কোনো এই জিনিসটা আসলে ঠিক হয় নাই কারো মুখে জীবনে? না, আমি বলি আপনাকে, আমি ওদের অনেকের মুখে শুনছি, মানে গোপনে, অনেকের মুখে মানে শুনছি। অফ দ্য রেকর্ড আমাকে তারা পার্সোনালি ফোন করছে, অনেকে ফোন টোন করে পার্সোনালি, রাইট? করে কেন? আমার নাম্বার তো তাদের কাছে আছে। এখন তারা যদি আমাকে ফোন করে, আমি তো হ্যালো বলি, রাইট, হ্যালো বলার পর আমিও কথা বলি, কিন্তু তারা আমার সাথেও কথা বলে, মানে আমার সাথেও কথা বলে, ভদ্রলোক করা ভালো জন। হ্যাঁ, এখন যারা বিরাট ভদ্রলোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এত ভদ্রতা আগে দেখি নাই, রাইট, যে করে। এবং তাদের মধ্যে কিন্তু আমি অনেকের কণ্ঠে শুনেছি যে আমরাও অনেক ভুল করেছি, এবং ওনারা নিজেকে বাঁচাইয়া অন্যদেরকে দায়ী করে, বলে যে নেতৃত্ব পাত্তা দিতেন না, অমুককে পাত্তা দিতেন, আবার যখন অমুক ফোন করে সে আবার তমুকের কথা বলে, এগুলি বলে। কিন্তু আবার এটাও বলে সঙ্গে সঙ্গে তাদের ভাষা আবার চেঞ্জ হয়, আবার এটাও বলে যে এই পতনটা নাকি একটা ষড়যন্ত্রের ফসল, এটাও তারা বলে এক ধরনের মানে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে, এগুলো তারা বলে। কিন্তু বাস্তবতা যেটা, এই আওয়ামী লীগের আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা বাড়ছে কেন জানেন? এটা যতটা না আওয়ামী লীগের শাসন আমলের কথা মনে করে পড়ছে তা না, মানুষের একটা হিউম্যান নেচার আছে। আজকে যখন আপনার মাথা ব্যথা করে, আপনি কিন্তু আজকের মাথা ব্যথা নিয়ে কাতর হয়ে যান, কিন্তু 7 দিন আগে যে আপনি এর চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা ছিল ওটা কিন্তু আপনি ভুলে যান। এখন কিন্তু সেই সমস্যাটাই হচ্ছে, মানুষ আজকের সমস্যা নিয়ে চিন্তা করছে, যাই দিন ভালো একটা কথা আছে না, তারা ওই লেগে যাচ্ছে। এখন এটা হলো, এটা হইতো না, এটা কিন্তু কিছুই হইতো না। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই, আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল হবে সে ফিরে আসবে। এটা হলো মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই মানে আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দিতেন, আওয়ামী লীগ 10-12 আসন, যে জিনিসটা নেপালে হয়েছে, নেপালে তো তারা তো অলিকে আটকায় নাই, অলি ওপেন ছিল, ঘুরছে, ভোট চাইছে, তারা শিক্ষা দিয়ে দিছে। এই শিক্ষাটা যদি পাবলিক দিত তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, দেখতেন আওয়ামী লীগের কি। কিন্তু সেই জিনিসটা এরা করে নাই, এরা করছে যে আমি থামাই দিলাম, হটাই দিলাম। যত আপনি থামাবেন তত আপনি দেখবেন যে ওরা আরো বিপুল বেগে মানুষের সিম্প্যাথি চলে আসবে। না কামাল ভাই, আমি আসলে ওই যে ফরমানের কথা দিয়ে আসতেছিলাম না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ফরমান দিয়ে কোনোদিন কোনো কিছু নিষিদ্ধও করা যায় না, কোনোদিন কোনো কিছু সিদ্ধও করা যায় না। সিদ্ধ করতে পারলে ফেরদৌস আহমেদ কুরেশির দলই এখন সবচেয়ে বড় দল থাকতো, নিষিদ্ধ করতে পারলে জামাত ইসলামী এখন নিষিদ্ধই থাকতো। এগুলি কোনোদিন হয় না, সিদ্ধ নিষিদ্ধ এগুলি কিছুতে হয় না। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বলতেছি, মানে এই দলটা কি রিয়েলাইজ করে বা এই দলটার সমর্থকরা কি রিয়েলাইজ করে? আপনি যেমন ব্যক্তিগত আলোচনায় তারা বলে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু ভুলভ্রান্তি ছিল ওবায়দুল কাদেরের, ভুলভ্রান্তি ছিল হচ্ছে সাবের হোসেন চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল মতিয়া চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমি জানি না আর কার চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল সালমান এফ রহমানের সবচেয়ে বেশি, আরাফাত সবচেয়ে খারাপ লোক, শেখ হাসিনা নাকি ভালো লোক। মানে অদ্ভুত কথা, মানে ওরা এক একজন এক এক রকম খারাপ, শুধু শেখ হাসিনা এই কথা কিন্তু এখন প্রাইভেট আলোচনা, ব্যক্তিগত আলোচনাও বলে, মানে শেখ হাসিনা কোনো দোষ ছিল না। এখন এই দলটার মানে আমি ফরমানের কথা বলতেছি না, আপনি কি মনে করেন যে এই যে মানুষের সিম্পেথি তো আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় বাদ পড়ে গেছেন এই কারণে, আবার খারাপ খেলার জন্য বাদ পড়ছেন, আবার ফিরে আসছেন, কিন্তু উনি ভালো খেলে না।
আফিফ হোসেন ধ্রুব এত খারাপ খেলছে যে ওরা নিতেই হয়েছে, মানে এইটা আপনি কি বলবেন যে মানে ফরমানের কথা যদি আপনি আলাদা করেন, আওয়ামী লীগের কোনো একটা আমরা উদ্যোগ দেখবো না যে না এটা ঠিক হয় না, খালি ষড়যন্ত্রের কথাই শুনবো আমরা? আমি একটা কথা বলি, আমার এখানে আমরা ছোট করে বলি, বুঝলে আমরা শেষ দিকে চলে আসছি তো, না আমরা আমি বড় করতে চাই আজকে অনুষ্ঠানটা, তো সেই জন্য একটু বলেন। জি তাহলে আমি ডিটেইলে বলি। জি, বিষয়টা হলো এরকম, যদি আওয়ামী লীগের রাজনীতিটাকে আপনি নিষিদ্ধ না করতেন তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগ অন্যভাবে গড়ে উঠতো, এবং তখন এই ট্রেডিশনাল লিডাররা আর পাত্তা পাইতো না। কারণ কি, আপনি মামলা করতেন, এবং সেই মামলা আপনি যদি আওয়ামী লীগের যত নেতা আছে সবার মামলা থাকতো, তারা কেউ ইলেকশন করতে পারতো না। তাহলে যত লোক আছে, যত লোক এমপি ছিল, যত লোক এমপির জন্য মনোনয়ন চেয়েছিল, আপনি সবাই বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ, তারা অপরাধী আসলে তাদের যার যার অপরাধের কারণে মামলা হইতো। এবং মামলা হলে পরে তখন কি হইতো, আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ সারির থেকে কেউ না কেউ ইলেকশন করতো। যখন তারা ইলেকশন করতো তখন কিন্তু একবার যখন করে ফেলতো, তখন কিন্তু এই যে তথাকথিত বিরাট মানে আপনার বিগ ফিগার, এরা কেউ আর পাত্তা পেত না। আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ হিসেবে আসতো, ওইটা কিন্তু ভালো। কিন্তু তার না করে যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু যারা বাইরে আছে তারাই কিন্তু এখনো লিডার, তারাই কিন্তু এখন থেকে ফোনে বলে, ওইখান থেকে অনলাইনে বলে, এবং এদেরকে ইনস্ট্রাকশন দেয়, টাকা পয়সা পাঠায়। আমি আপনার এই বক্তব্যের সাথে শতভাগ একমত, এবং এটা শেখ হাসিনাও আসলে ক্ষমতা থাকতে চাইতেন, সেজন্য তিনি চেয়ারে থেকে ইলেকশন করতে চাইছেন আসলে। তবে এই বক্তব্যের সাথে মাসকত ভাই একমত কিনা? মাসকত ভাই, আপনার কথা শোনার জন্য, যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করলে তারা আসলে পরীক্ষিত হতো, জনগণ তাদেরকে বর্জন করতো, তাদের চেহারাটা বাইরে হতো, এবং কে কোনভাবে জনগণের কাছে ভোট চাইতে চাইতো সেইটাও একটু দেখতে হইতো, নিষিদ্ধের পথে গিয়ে তাদেরকে প্রতি সিম্পিতির জায়গা দেওয়া হয়েছে। এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? ইমরান খানের একটা কথা আমি একটু বলতে চাই, উনি একই মেসেজ অসংখ্যবার পাঠাচ্ছেন, আমি এটা বলি। উনি বলতেছেন, ঘটনা ঘটে শনিবার, খালেদ ভাই খবর পায় রবিবার, স্ক্রিপ্ট বানায় সোমবার, শুট করে মঙ্গলবার, টেলিকাস্ট হয় বৃহস্পতিবার। মিনওয়াইল নিউ স্টোরিজ, নিউজ প্রডিউসড অলরেডি। খালেদ অন রান টু চেস ব্যাকলগ। আমি জানি না এখন নতুন নিউজ কি চলতেছে ভাই, মানে এটা আমার ব্যর্থতা, আমি জানি না। আজকের অনুষ্ঠানটা আমরা লাইভ করতেছি, আপনি কোথা থেকে মানে জানি না আমি। মাসকাত ভাই, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা নিয়ে যে হাইপোথিসিস কামাল ভাইয়ের, ওইটা আপনি ঠিক মনে করেন কিনা? আসলে ওই জুলাইয়ের 36 দিনে, বিশেষ করে শেষের ধরেন 20 দিনে যেরকম হত্যাযজ্ঞ চলেছে, তাই না? এটা তো আমাদের মানে এরকম চাক্ষুষ দেখার অভিজ্ঞতা তো নাই। আমরা ইতিহাসের এরকম এথনিক ক্লিনজিং বা গণহত্যার কথা পড়েছি, ছবি দেখেছি, অল্প কিছু ফুটেজ দেখেছি, কিন্তু এইটা আমাদের চোখের সামনে হয়েছে। সেইটা ঘটানোর পরে ওইরকম একটি রাজনৈতিক দল, মানে যেখানে এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবেও এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আপনি দেখেন, ওবায়দুল কাদের কিন্তু নির্দেশ দিচ্ছেন ছাত্রলীগকে, আবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের, সেও তার সহকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন ঝাঁপিয়ে পড়ার জন্য। সব মিলিয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে ভূমি বাস্তবতায় হত্যাযজ্ঞ চালিয়ে, এবং তাদের সমর্থকরা ফেসবুকে এই হত্যাযজ্ঞকে ক্রমাগত সমর্থন জানিয়ে যেরকম একটা নৈতিকতার জায়গায় চলে গেছে, তাদের কিছুদিন তাদের বোধহয় আর কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে থাকারই কথা, ডিসকোয়ালিফাইডই হয়েছে তারা। অন্তত আপনি দেখেন ৭১-এর যুদ্ধের পরে 3 বছর তো জামাত এরকম বাইরে ছিল, এবং ওই নিষিদ্ধই ছিল, এবং ওইটা আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না ঘটলে হয়তো আরো দীর্ঘ সময় তারা থাকতে পারতো। আমি জানি না, এখানে নৈতিকতার প্রশ্নটা চলে আসে যে এখানে ওই মানবতা বিরোধী অপরাধ যদি না ঘটতো, মানে এমনকি এরশাদের লেভেলেরও যদি ঘটতো এই অপরাধগুলো, তাহলে হয়তো ওইভাবে চিন্তা করা যেত যেভাবে এরশাদ নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন। এটা আমি মানে আমার উত্তরটা এভাবেই হবে। তবে আমি শুধু এই জায়গায় একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি ৭২ সালে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের বা জামায়াতে ইসলামী রাজনীতি থেকে বাইরে থাকার বা দল হিসেবে বাইরে থাকার, কারণ ওই সময় গোলাম আজম সাহেব, মানে যিনি জামায়াতে ইসলামের প্রধান ছিলেন, তার নাগরিকত্বই ছিল না, নাগরিকত্ব নিয়ে কথা ছিল। তিনিও আসলে মানে তার জীবনে যা দেখেছি বইয়ে আমি পড়লাম, তিনি বলছেন যে তিনি হজ করার নাম করে আসলে ম্যানচেস্টারে চলে গেলেন, সেটা উনি ওই সময় বলতেছেন। এবং
আলাদা পরিস্থিতি। তারপরও আমি বলি যে এই সিদ্ধান্তটা আসলে কে নেবে? একটা কম্পিটেন্ট কোর্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, মাসকাত হাসান নাকি মাসুদ কামাল? মানে কে নিবেন আর কি এই সিদ্ধান্তটা যে আওয়ামী লীগ 3 বছর 5 বছর 9 বছর 29 বছর এটার বাইরে থাকবেন? এটা কে, বা কে আমাদেরকে এটা পরিষ্কার করে বলছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে সেখানেই তো তথ্য উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আসার কথা, পরে এটা এক্সিকিউটিভ বডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এরকম কোনো সিদ্ধান্ত দিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবজারভেশন তো আছে, এখন ওরা সিদ্ধান্ত দেয়নি, এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে। মানে আমি এইটার মধ্যে মাসকাত ভাই, আপনি জানেন মানে আমরা এতদিন ধরে এটা নিয়ে কথা বলে আসতেছি, আপনি দেখেন আমরা কিন্তু একটা খুব স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আলাপ করছি না খালেদ, আমরা একটা মানবতা বিরোধী অপরাধ ঘটে যাওয়ার পরে, একটা অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে, তার পরের বাস্তবতায় পরবর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি। আমরা খুব স্বাভাবিক কোন পরিস্থিতির নিয়ে কিন্তু আলাপ করছি না, বা স্বাভাবিক একটি রাজনৈতিক দল নিয়ে আলাপ করছি না। আমি আপনাকে মাসকাত ভাই এইটার প্রতি দৃষ্টি দিতে চাইতেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 8 আগস্টে ক্ষমতা নিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না। উনি তারপরে বিদেশ যাইতেন তো অনেক, তো বিদেশ গিয়ে অনেক জায়গায়, আমার যদ্দূর মনে পড়ে, এটা কোথায় কারে ইন্টারভিউ দিতে গিয়ে আমার মনে নাই, কিন্তু উনি কিন্তু বলছেন যে তার সরকার কোনো জায়গায় মানে কোনো একটি রাজনৈতিক দলকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে তার সরকার আসলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, নিষিদ্ধের পক্ষে যে না, তিনি এটি নিষিদ্ধ না করে এটা বুঝাইতেছিলেন। 2025-এর মে মাসে যমুনা ঘেরাও করে এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, আমি বিএনপিকে নাম জানি না, বিএনপি পরে এটা মানে অংশগ্রহণ না করলেও এটা বিরোধিতা করেন, এনসিপি আর জামাত ইসলামীকে ওনাকে চাপ দিয়া এইটা আবার উনি করলেন। তাহলে আমি এটা কেমনে বুঝবো যে সিদ্ধান্তটা কে নিছে? মানে উনি কি অনিরাপদ নিজেরা বোধ করতেছিলেন সেই জন্য করলেন সিদ্ধান্তটা? মানে কেন, কি জন্য নিলেন? যারা জুলাই অভ্যুত্থান সংগঠনের নেতৃত্ব দিয়েছে ওরা ওখানে শুধু আপনি যে বলছেন যে জামাত এনসিপি তা নয়, ওখানে বিএনপির মানে সব দলেরই তরুণ কর্মীরা যারা কিনা জুলাইয়ের সম্মুখ সমরে ছিলেন, তারা গিয়ে এই দাবি জানিয়েছে। যেহেতু তাদের সতীর্থরা নিহত হয়েছে, তাদের বন্ধুরা এখানে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, সেই কারণে তাদের পক্ষ থেকে ওই দাবিটা এসেছে যে এই দলটির নৈতিকতা আছে কিনা যে এই পরিস্থিতিতে রাজনীতি চালিয়ে যাবে। ওকে, দাবির প্রেক্ষিতে দাবি মানার নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুরা শহীদ হয়েছে, আমার পাশের লোক গুলি খাইছে, সেই জন্য আমি এটা দাবি জানাই। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন সেটা পরিষ্কার ছিল, সেটা আইনানুগ ছিল, সেটার ক্ষেত্রে উনি পরে দিয়ে গিয়ে আবার সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাইছেন বা এটার মধ্যে একটা মামলা করছেন, এরকম কোনো কিছু আপনি দেখছেন বা এখন পর্যন্ত দেখেন? মানে কেন এই মানে এই পজিশনটা কেন? আপনি আরো একটা ব্যাপার দেখেন যে এটা কিন্তু অনেক সময় পরে এসে করা হলো, মাঝের সময়টাতে আপনি যে কথাটা নিজেই কামাল ভাইকে একটু আগে জিজ্ঞেস করলেন যে বিন্দুমাত্র অনুতাপ কি কোথাও দেখা গেছে? তা কিন্তু দেখা যায়নি। মানুষ তো একটা ভুল করে ভুল স্বীকার করে, অনেক সময় কিন্তু একটা গুডউইল জেস্চার থাকলে তখন জনমত সেইভাবে প্রভাবিত হয় যে হ্যাঁ, মানুষটা এরকম একটা অপরাধ করেছিল, এরকম একটা ভুল করেছিল, এখন তারা অনুতপ্ত। তখন কিন্তু ওইভাবে পাবলিক সেন্টিমেন্টটা কাজ করতো না। আপনার কিন্তু পাবলিক সাইকি কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটেই কিন্তু ইউনূস সরকার, সেই ম্যান্ডেটেই ইলেকশন, সেই ইলেকশনেই আজকের বিএনপি সরকার, এই পুরো ঘটনা বলে কিন্তু একটা ডোমিনো এফেক্ট। রিমোর্স নিয়ে একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে একটু বলি, আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন বা আওয়ামী লীগের যারা সমর্থন করেন তাদের রিমোর্স দেখানোর কোনো সুযোগই ছিল না। দূরবর্তীভাবে আওয়ামী লীগের সাথে কোনো যোগসূত্র থাকলেও ঘর জ্বালায় দেওয়া হয়েছে, দোকান জ্বালায় দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিদেশে পালায় যেতে হয়েছে। এখন আপনি রিমোর্সটা কার কাছে দেখাবেন? মানে আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে এই আওয়ামী লীগ যারা সমর্থন করে বলে আমরা যাদেরকে বলতেছি তাদের প্রতি আপনার মানে বিন্দুমাত্র ন্যায় বিচার করার মানসিকতা আমাদের ছিল? কি কারণে ছিল না সেটা অন্য কথা। আমরা জুতার মালা দিতেছি, আমরা শিক্ষকদেরকে চড়ায়া থাপড়ায়া এখান থেকে বাইর করে দিতেছি, আমরা বলতেছি এইটাই আমরা করব, এবং আমরা জিজ্ঞেস করতেছি ভাই এটা করে কি তোমরা ঠিক করতেছো? এখন আমরা দোষর ট্যাগ খাচ্ছি।
আমার স্যার আমাকে বলতেছে আপনার কথা ফেসিস্টদের পক্ষে চলে যাচ্ছে, আলী রিয়াজ প্রফেসর। তো এইটা ওরা কেমনে রিমোর্স দেখাবে মাসকাত ভাই, আপনি আমাকে একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যে এই আওয়ামী লীগ তার কৃতকর্ম যখন তারা যে কাজগুলো করছিল ওই সময় কিন্তু বারবার ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করছেন যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের পিঠে চামড়া থাকবে না, আমাদের 1 লাখ মানুষ মারা যাবে। অতদূর পর্যন্ত ঘটনাটা যায়নি। হ্যাঁ, আপনি কিন্তু অন্তত এটা আমাদের দেশের জনগণকে আপনার দিতে হবে যে তারা অতদূর যায়নি। আরো একটা ঘটনা আপনি যে না, আর আপনি আরো একটা ঘটনা যেটা উল্লেখ করলেন না, সেটা হচ্ছে যে ঢাকা শহরে বা ফেসবুকে আপনি যেরকম সম্পর্ক দেখেন, গ্রামে কিন্তু সম্পর্কগুলো ঠিক ওই রকম। গ্রামে আপনি দেখবেন যে ঠিক বাংলাদেশের 64টা জেলায় স্কুল কলেজ থেকে টিচারদের থাপ্পড়ায় বাইর করানো হয়েছে। হ্যাঁ, এমন কোন জেলা নাই যেখানকার কলেজের শিক্ষকরা যদি দলীয় কর্মীর মতো আচরণ করে থাকে, টিচার যদি জুলাই মাসে এই হত্যাযজ্ঞকে সমর্থন করে থাকে এবং সে টিচার যদি ওইখানে ধরেন একজন ফ্যাসিস্টের মতো আচরণ করে থাকে, তাহলে শিক্ষক হিসেবে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়। আমি যাই হোক, আমি ওটার এত ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাই যে এই বিএনপির লোকেরাই কিন্তু বা এই জামাতের লোকেরাই কিন্তু আওয়ামী লীগের অনেককে শেল্টার দিয়েছে। ধীরে ধীরে দেখবেন যে গ্রামগুলোতে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন হয়ে গেছে, 2 বছরে আরো হবে। আপনি যে আশঙ্কাটা করছেন সেটা আসলে বড়দের মধ্যে, হ্যাঁ, বিগ শটদের মধ্যে। সেই জায়গাটা রিজলভ করতেই বেশি প্রবলেম হয়। গ্রামের মানুষকে নিয়ে বেশি চিন্তা করেন না। ঢাকা থেকে বেরোলেই কিন্তু বাংলাদেশটা মোটামুটি আমি কিন্তু মাসকাত ভাই আরেকটা চেহারা দেখি, শুধু বলার জন্য বলে রাখি। আমাদের সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ থাইল্যান্ড কেমনে গেলেন, 2 জনের চাকরি চলে গেছে মানে কি তাদের বিরুদ্ধে হচ্ছে মানে ডিভিশনাল ইনকোয়ারি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি হয়েছে। উনি আবার পরে ফিরাও আসছেন, দেশেও আসছেন, দেখা গেছে উনি সবাইরে বইলেও গেছেন, যাইয়াও গেছেন। জাহাঙ্গীর সাহেব বলে একজন লোক ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে উনি তখন বলছিলেন আমি আজকের মধ্যে বাইর করবো, কিভাবে উনি চলে গেলেন আমাদের সবার চোখে ধুলা দিয়া। আমি 100% নিশ্চিত যে যেহেতু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রটোকল পান, তার কাছে কাগজটা দিয়ে তিনি সাইন করে তিনি ইউনিভার্সিটি দেখায় তিনি নিয়ে গেছেন। আমরা এইসব নাটকবাজের মধ্যে ছিলাম। তারপরও আমি একটু কামাল ভাই